হয়ে উঠবে, খুব ভালো লেখা হয়ে উঠবে। কারণ আপনি যখন একটা কাজ বোঝাতে যাবেন কাউকে, তখন তো আপনি বলতেছেন, তাই না? মনে করেন আপনার সামনে কোনো আলাদা ফিল্ডের একটা মানুষ আছে, এভাবে চিন্তা করবেন আর কি, যে আলাদা ফিল্ডের কোনো মানুষ আছে, আহ, আপনার সামনে বসে আছে, তাকে বোঝাতে গেলে আসলে কি কি বলতে হতো আপনাকে, ওটাই আসলে লেখার সময় তুলে ধরা, এইটাই। এবং বারবার রিভাইজ করা অ্যান্ড পলিশ করা। আমি যেটা করি লেখার সময়, প্রথমে আমি হচ্ছে, আমার এখানে যেহেতু ছবি টবি থাকে, বা যে রিসার্চ হোক ছবি তো থাকেই, আমি ছবি সহ একটা প্রিন্ট করে নেই। প্রিন্ট করে নিয়ে তারপরে ওইটাকে কিভাবে করা যায় সেটা দেখি। আচ্ছা, পরে এই পার্টটা আমি পরে আবার বলবো। তো বি ইয়োর সেলফ, এবং বারবার রিভাইজ করা অ্যান্ড পলিশ, মানে রিভাইজ করা, কারেকশন করা, রিভাইজ করা, কারেকশন করা, আর ফাইনালি অন্য আরেকজন দিয়ে রিভিশন দেওয়ানো। কারণ সব সময় নিজের ভুল তো নিজের চোখে পড়ে না। এনিওয়ে, এবং সব থেকে সিম্পল, মানে কোনো কমপ্লেক্স মেথোডোলজি থাকে যদি, সেটা সিম্পলি এক্সাম্পল এক্সপ্লেন করা। কারণ আপনার ফিল্ডে যে না, সে কিন্তু সিম্পল এক্সাম্পল ছাড়া ওই কমপ্লেক্স জিনিসটা বুঝবে না। সো মেক ইট সিম্পল, মেক ইট কনক্রিট। হ্যাঁ, কংক্রিট ওয়ার্ডস, স্ট্রং ভার্ব, এগুলো ইউজ করা। তারপরে অ্যাভয়েড নাউন ক্লাস্টার মোর দ্যান 3 ওয়ার্ডস। হ্যাঁ, মোর দ্যান 3 ওয়ার্ডস বলতে এখানে উদাহরণ হিসেবে কি বলতে পারি, মানে নাউনই আপনার দেখা যাচ্ছে 3-4 ওয়ার্ডের বেশি, ওইরকম সেন্টেন্স অ্যাভয়েড করা। ঠিক আছে। তারপর অ্যাভয়েড রিডান্ডেন্সি, মানে এমন ভাবে লেখা উচিত না, এই বাংলাদেশে যে কনফারেন্স গুলো হয়, সেটা যদি আপনি পড়েন, দেখবেন যে প্রায় রিডান্ডেন্সিতে ভরা, মানে একই জিনিস বারবার বলা। তো একটা রিডার তো বিরক্ত হয়ে যাবে, আরে এটা তো একটু আগেই দেখে আসলাম, আবার কেন বলছে। তো এটা না, অর্থাৎ রিডান্ডেন্সি বা রিপিটেশন অ্যাভয়েড করা, ওভার এক্সপ্লেনেশন, যেগুলো ফ্যামিলিয়ার টার্মিনোলজি, সেগুলোর ওভার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো জরুরি নেই, দরকার নেই। যেমন আমি অ্যান্টেনা নিয়ে কাজ করি, তো তো বেসিক্যালি যারা শুরুতে করে, আমি দেখছি পেপার যখন দেখা হয় বা কারেকশন দিতে আমার কাছে দেওয়া হয়েছে, দেখা হয়েছে, দেখছি যে এই যে অ্যান্টেনার যে বিভিন্ন টার্ম আছে, প্যারামিটার, যেটা যেমন গেইন, তারপর ডিরেক্টিভিটি, নতুন যেই লিখুক না কেন, উনি সবার আগে যে কাজটা করে এই টার্মিনোলজি গুলোর ব্যাখ্যা দেয় পেপারে, যেটা আননেসেসারি, বিকজ ইটস অলরেডি ফ্যামিলিয়ার টার্মিনোলজি। হ্যাঁ, ইন দ্য ফিল্ড অফ অ্যান্টেনা, তাই না? তো যে ফিল্ডে আছেন, ওই ফিল্ডের টার্মিনোলজি, ফ্যামিলিয়ার টার্মিনোলজি যেগুলা, এই যে আমি দেখি মেশিন লার্নিং এও দেখি, এই যে কি বলে, এই আহ, এই যে বিভিন্ন টার্ম আছে না, এই যে আহ, কি বলে এইগুলার টার্ম, বিভিন্ন টার্মের আবার দেখি ওই যে সংজ্ঞা সহ দেওয়া, এগুলো তো কোনো দরকার নেই। যেগুলো ফ্যামিলিয়ার টার্মিনোলজি, এগুলো এগুলোর ওভার এক্সপ্লেনেশন অ্যাভয়েড করা, এটাই হচ্ছে মেক ইট শর্ট, মানে শর্ট করা। যে ডিটেলস মেক স্টোরিজ হিউম্যান, অ্যান্ড দ্য মোর হিউম্যান এ স্টোরি ক্যান বি দ্য বেটার। এনিওয়ে, সো টেক রেসপন্সিবিলিটি। টেক রেসপন্সিবিলিটি বলতে, যে আমি যে কাজটা করেছি এবং এই রিলেটেড আগে যে যে কাজ হয়েছে সেটার একটা ডিস্টিংশন করা আর কি, যে ক্লিয়ার ডিস্টিংশন, যে আমার কাজটা আলাদা, আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি যে হ্যাঁ, আমার কাজটা ওনাদের থেকে আলাদা, মানে আলাদা বলতে ভালো কাজ হয়েছে, ওনাদের থেকে বেটার, এটার আর কি। তারপরে মেক এ স্ট্রং স্টেটমেন্টস, বি সেলফ ক্রিটিক্যাল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানে নিজের কাজকে নিজেই ক্রিটিসাইজ করা। তাহলে কি হয়, যে এখানে ভুলগুলো আসলে চোখে পড়ে, বা ভুলগুলো আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টটা বেটার হইতে সহায়তা করে, নিজের ক্রিটিসাইজ নিজেই করা। সো এটাই এখানে আমি বলবো, যে বিউটিফিকেশন। এখন মনে করেন, এই যে ফিগার, বা অনেক সময় ফিগার থাকে। সো এই যে গোল্ডেন রুলগুলো বললাম একটা সুন্দর ম্যানুস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, এইগুলো মাথায় রাখলে আপনার ম্যানুস্ক্রিপ্ট সুন্দর হতে বাধ্য। এই নিয়ে, আর এটা বিউটিফিকেশনও ব্যাপার আছে, যে মনে করেন আমার বিল্ডিংটা খুব সুন্দর কিন্তু বাইরে থেকে দেখতে অত সুন্দর না। হ্যাঁ, মানে কি বলে ওই যে প্রথমে তো আসলে গুণ বিচারি, তারপরে এই কি একটা কথা আছে না, আগে চাই দর্শনধারী, তারপরে না গুণ বিচারি। তো এটা হচ্ছে, আগে তো আমাকে একটু বিউটিফিকেশনের দিকে নজর দিতে হবে, অর্থাৎ কেউ যাতে, আমি কি বলছিলাম লিটারেচার রিভিউ পড়ার সময়, যে আমরা আসলে প্রথমে একটা, মানে কি, একটা ফার্স্ট লুক দেওয়া উচিত, যেটা ফার্স্ট পাস 1 মিনিটের, যে 1-2-3 মিনিটের, যে কি আছে ম্যানুস্ক্রিপ্টে, জাস্ট পেজ উল্টায় দেখে যাওয়া। তো এটা যখন দেখতে যাব, তো আমার কাছে যদি আই অ্যাট্রাক্টিং না হয় জিনিসটা,
তাইলে কিন্তু আমি পেপারটা পড়তে তত আগ্রহ বোধ করব না। সো আপনি যখন লিখবেন তখন এই রিডারের এই ভিউটা মাথায় রাখা উচিত যে একটা রিডার আসলে প্রথমে কিভাবে পড়ে। তিনটা পাসের মধ্যে ফার্স্ট পাস ছিল যে 3 থেকে 5 মিনিট হচ্ছে জাস্ট রিভিউ করা, মানে পেজ উল্টে দেখা যে জিনিসটা কিভাবে সাজানো, কি আছে। তো আপনার এই পার্সপেক্টিভ মাথায় রেখে আপনার আর্টিকেলটার বিউটিফিকেশন করা উচিত যে রিডার যখন ফার্স্ট পাসটা দিবে তখন উনি কি কি আমার ইসে দেখবেন, অর্থাৎ ওনার আই ক্যাচিং কি কি হওয়া উচিত, যে কোনটার দিকে চোখ আটকানো উচিত বা এই। তো ফিগার টিগার থাকলে, মানে আপনার ম্যানস্ক্রিপ্টে যদি ফিগার থাকে, যেটা আহ, এখানে আমি সিঙ্গেল কলাম হিসেবে দেখাইছি, অনেক আর্টিকেল ডাবল কলাম, যেভাবেই হোক ফিগারগুলো টপে রাখা উচিত। বা টেবিল থাকলে ডাউনে বা টপে যেখানেই হোক, বাট মিডিলে ফিগার তেমন মিডিলে না রাখাই উচিত। হ্যাঁ, নর্মালি টপে রাখা উচিত। এবং ওই ফিগার রিলেটেড যে বর্ণনা ঠিক ওই ফিগারের আশেপাশেই থাকা উচিত, এমন না যে আমার ফিগার এক জায়গায় বর্ণনা আর এক জায়গায়। এমন হইলে কিন্তু একটু সমস্যা হয়। সো আমার ফিগারটা সবসময় ফিগার এবং ফিগারের বর্ণনা পাশাপাশি থাকা উচিত। এবং আহ, অনেক লেন্দি একটা প্যারাগ্রাফ না লিখে অনেক সময় মাল্টিপল প্যারা দিয়ে লিখলেও ভালো হয়, যদি আপনার ওইটা লাগে। মানে এমন যে আমি একটা প্যারা দিয়েই আসলে একটা বড় প্যারা দিয়েই লিখতে হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া প্যারা বাই প্যারা করলে এটা সৌন্দর্য বৃদ্ধি পায়। আরেকটা বিষয় এখানে, এই যে ফিগার ক্যাপশন, অবশ্যই অবশ্যই ডিটেলস থাকতে হবে আপনার ফিগার ক্যাপশনটা। ওই ফিগারের ডিটেলস বর্ণনা করে যাতে, সেদিকে খেয়াল রাখতে হবে। যে আমি মনে করেন একটা আমার রেজাল্টের একটা ফিগার দিলাম, সেখানে জাস্ট বলে দিলাম এটা এই, এটা না, এটা এই এবং এই এই রিপ্রেজেন্ট করে, এটাও যদি সংক্ষেপে সুন্দর করে ডিটেলসে লিখতে পারেন, মানে সংক্ষেপে, সংক্ষেপে ডিটেলসে তো একটা ফানি ওয়ার্ড এনিওয়ে। তো মানে ওইখানে কনসাইজ রেখে, মানে একটু ডিটেলস, মানে ওই ফিগারটা ডিটেলস রিপ্রেজেন্ট করে এমন ভাবে লিখে দাও, ঠিক আছে? এইটাই আর কি। তো বিউটিফিকেশন এখানে বলতে ম্যানুস্ক্রিপ্টটা এমন ভাবে সাজানো যাতে একজন রিডারের কাছে এটা দেখে মনে হয় না, ও আচ্ছা এটাই ফিগার, এর নিচেই লেখা আছে, আচ্ছা। মানে ওনাকে যাতে খুঁজে বের করতে না হয়। অনেক সময় অনেক রিডারের অত টাইম থাকবে না, উনি হয়তো ওই আপনার পেপারটা 5 মিনিটই পড়বেন, কিন্তু ওই 5 মিনিটেই যাতে বুঝতে পারেন যে এখানে এই জিনিসটাই আছে। হ্যাঁ, এরপরে আর ওনার না পড়লেও সমস্যা নাই। যেমন উনি যদি কোনো একটা ফিগার দেখেন, ওই ফিগারের নিচে যদি ডিটেলস গুলো থাকে, উনি কিন্তু আপনার লেখা পড়তে যাবে না। ঠিক আছে, কারণ ওনারও সময় বাঁচানো আহ, জরুরি। তো উনার যাতে মানে উনি যাতে ওই ফিগারটা দেখে ডিটেলসটা পেয়ে যান, অর্থাৎ ক্যাপশনে ডিটেলস উল্লেখ করা। ওকে। সো একটা ওয়েল রিটেন এক্সাম্পল, এই আর্টিকেলের একটা এক্সাম্পল দেখি। এটা মনে হয় আগের দিনই দেখছিলাম এই পেপারটা। এখন দেখেন এইখানে কি কি আছে। এই যে প্রথমে টাইটেল, তারপরে অথরদের নাম, আর এর ঠিক নিচেই অ্যাফিলিয়েশন। অ্যাফিলিয়েশন বলতে কোন অর্গানাইজেশন কোন ডিপার্টমেন্টের থেকে আর কি কাজটা হয়েছে। এরপরে অ্যাবস্ট্রাক্ট, এই যে 2টা বারের মধ্যে যেটা, এরপর ইন্ট্রোডাকশন। তো এখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টটাই করি, আর অত কিছু করব না। তো দেখি কি কি আছে অ্যাবস্ট্রাক্ট। দেখেন এই যে IMRDC, এখানে ইন্ট্রোডাকশন ওনারা লিখছে আর কি 3 লাইনের মতো। এটা আরো শর্টেও লিখতে পারতো, যাই হোক সমস্যা নাই, এখানে যা যা লাগে সেটুকুই দিয়েছে। সো ইন্ট্রোডাকশনের, অ্যাবস্ট্রাক্টের আই পার্ট, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টটা, যে এটা কি নিয়ে কাজ হয়েছে ওইটার একটা মানে বর্ণনা, যে আলট্রা হাই কোয়ালিটি ফ্যাক্টর, হ্যাঁ, রেজোনেটার্স আর এ ক্রিটিক্যাল কম্পোনেন্ট ফর ভিজিবল টু নিয়ার ইনফ্রারেড অ্যাপ্লিকেশন, মানে ওইটার একটা বর্ণনা। এরপরেই মূলত মেথোডোলজি, যে এইখানে কি কিভাবে কাজটা করা হয়েছে। এই যে এই যে বেসড অন এ 2 পয়েন্ট কাপলিং ডিজাইন দ্যাট অ্যাচিভস, মানে এটা যে কোন মেথডে বা কোন কাপলিং ডিজাইন করে করা হয়েছে সেটার একটা কিন্তু এই এখানে 1-2 লাইনে বর্ণনা করে দিছে, অর্থাৎ মেথডটা উল্লেখ করছে। এরপরেই মূলত ওনারা কি পাইছে সেটার একটা, অর্থাৎ রেজাল্ট সেকশন, যে এখানে কি কি রেজাল্ট আসছে সেটা, সেটার একটা বর্ণনা। এই যে অ্যাচিভ 6 অর্ডার অফ ম্যাগনিটিউড রিডাকশন ইন দ্য সেমিকন্ডাক্টর লেজার ফ্রিকোয়েন্সি নয়েস। তো এটাই কিন্তু সেই উল্লেখ, যে রেজাল্টটা। এরপরে হচ্ছে ডিসকাশন এইখানে, যে এটা কোথায় কি হয়, যে যেমন রিজলভিং হাইড্রোজেন রিলেটেড অ্যাবজর্পশন পিকস অ্যাট এত ন্যানোমিটার অ্যান্ড এত ইন দ্য রেজোনেটর গিভিং ইনসাইট টু ফার্দার রিডিউস ওয়েবগাইড লস। অর্থাৎ আমার ডিসকাশনটা এটা এটা কি
আউটকাম নিয়ে আসে আর কি, সেটার একটা ডিসকাশন। আর কনক্লুশন হচ্ছে এখানে কি কোথায় কি কাজে লাগবে, ইমপ্রুভিং রিলায়েবিলিটি অ্যান্ড রিডিউসিং সাইজ অ্যান্ড কস্ট। এটা এই যে কাজটা এই ফিল্ডে আসলে কস্ট এবং সাইজ রিডিউস করবে, রিলায়েবিলিটি বাড়াবে, এটার একটা আহ, মানে কথা বলে দেওয়া লাস্টে যে ইমপ্লিকেশনটা কি, এটাই। সো একটা সুন্দর অ্যাবস্ট্রাক্ট কিন্তু ওই ম্যানুস্ক্রিপ্টে রিপ্রেজেন্ট করে, যেখানে IMRDC থাকতে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। আর ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, আর স্টেট অফ দ্য পার্ট থাকবে। আমি বলছিলাম যে ইন্ট্রোডিউস ওর ওয়ার্ক। সো এটাই সেই টপিক ইন্ট্রোডাকশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডেসক্রিপশন। ইন্ট্রোডাকশনে ওই যে টাইটেলটা, তো আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি, অর্থাৎ ও আলট্রা হাই কোয়ালিটি ফ্যাক্টর রেজোনেটর নিয়েই কিন্তু কাজটা। সো এই যে tunable broadband 2 point coupled ultra high Q visible and near infrared photonic integrated resonator, অর্থাৎ এই যে আলট্রা হাই কিউ রেজোনেটর নিয়েই কিন্তু কাজ। তাহলে ওই টপিকটাই ইন্ট্রোডিউস করছে যে এটা কেন এই বিষয়ে রিসার্চ করা জরুরি, সেটারও সিগনিফিকেন্স এটার মধ্যে। এবং এখানে দেখছেন সব রেফারেন্স ছাড়া কিন্তু নাই, অ্যাবস্ট্রাকে কিন্তু কখনোই রেফারেন্স থাকবে না, শুধু রেফারেন্স থাকে ইন্ট্রোডাকশন পার্টে। ম্যাথোডোলজিতেও তেমন, ম্যাথোডোলজিতেও থাকে না, বাট যদি দরকার হয় তখন। বাট নর্মালি ম্যাথোডোলজিতে কোনো রেফারেন্স থাকে না, ইন্ট্রোডাকশন পার্টেই মূলত থাকে। আচ্ছা, তাহলে আমার টপিক ইন্ট্রোডিউস করা হয়ে গেল। এইখানে হচ্ছে রিলেটস টু কারেন্ট নলেজ, হোয়াট হ্যাজ বিন ডান অ্যান্ড হোয়াট নিডস টু বি ডান, এটার একটা বর্ণনা। অর্থাৎ এই যে আমার এই এই বিষয়ে, অর্থাৎ এই যে আলট্রা হাই কিউ রেজোনেটর, এই বিষয়ে কি কি কাজ হয়েছে অলরেডি, সেটার হচ্ছে বর্ণনা। এই যে কোন কোন অথর বা কোন কোন আর্টিকেলে এই বিষয়ে কি কি কাজ হয়েছে, কতটুকু ইমপ্রুভ হয়েছে, সেটার যে বর্ণনাটা এখানে কিন্তু দেওয়া। এ পাশ থেকেই শুরু, আমি জাস্ট এইখানে দেখানো হয়েছে আর কি। আর ফাইনালি আমার কন্ট্রিবিউশনটা, ইন্ট্রোডিউস ওয়ার্ক, যে আমি কি করছি এবং আমি কি ইমপ্রুভমেন্ট পাইছি সেটা। সো আমি এ পর্যন্ত মানে একটা ইন্ট্রোডাকশনের যে 3টা পার্ট থাকা উচিত, যে আমার টপিক ইন্ট্রোডাকশন হতে হবে, এবং ওই বিষয়ে কি কি কাজ হয়েছে সেটার একটা বর্ণনা হতে হবে, এবং আমি কি কি কন্ট্রিবিউশন করেছি এবং কি কি আউটকাম পেয়েছি সেটা সেটার উল্লেখ করতে হবে। এবং এখানেও দেখেন এই যে বিউটিফিকেশন বলছিলাম না, এই যে জাস্ট এই ম্যানুস্ক্রিপ্টটা নিছি আমি, এই কারণে এখানে সবকিছুই আছে আসলে। সো এইখানে দেখেন পুরো টপে কিন্তু ছবিটা দেওয়া, এবং ফিগারের ক্যাপশনটা শুধু আপনি খেয়াল করবেন, এখানে পুরোটা ডিটেলস বর্ণনা আছে। অর্থাৎ আপনার ম্যানুস্ক্রিপ্ট পড়ারও দরকার নেই, এখানে পড়লেই বুঝতে পারবেন যে এখানে কি কাজ বলছে। যে ওই যে 2 পয়েন্ট কাপলিং কিউ রেজোনেটর নিয়েই তো, তো এটার একটা পুরো বর্ণনাই দিয়ে দিছে যে এখানে ABCD, যে 3টা 4টা 5টা ফিগার আছে, ওই 5টা ফিগারের বর্ণনা। এখানে যেমন একটুখানি ইমপ্রুভ, আচ্ছা, ABCDE এইভাবে দেওয়া আর কি, মানে মেন এই ফিগারটা, এরপরে এইগুলোর বর্ণনা হিসেবে সাইডে দেওয়া। তো এটা হচ্ছে বিউটিফিকেশন, সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়। সো এরপরে বাকি মেনু স্টেপ, এখানে হচ্ছে মেথডটা, এই যে 2 পয়েন্ট কাপলিং ডিজাইন অ্যান্ড রেজাল্ট, এটা হচ্ছে সে মেথড। এই মেথডের মধ্যে সেকশন সাবসেকশন থাকতে পারে। এই যে যেমন A B দুইটা দিয়ে বর্ণনা করছে যে 2 পয়েন্ট কাপল এনআইআর কয়েল রেজোনেটর, এরপরে 2 পয়েন্ট কাপল ভিজিবল রিং রেজোনেটর। সো এইরকম দুইটা টপিক। এরপরে হচ্ছে CD আরো আছে, আর লাস্টে হচ্ছে ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। এখন এইখানে